100 দিন আগে তীব্র শীত উপেক্ষা করে হাজারো সমর্থক জড়ো হয়েছিলেন সিটি হল পার্কে। সেদিন তারা প্রত্যক্ষ করেছিলেন জোহরান মামদানির আনুষ্ঠানিক অভিষেক। বিশ্বের সবচেয়ে ধনী শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে এই তরুণ ডেমোক্রেটিক সোশ্যালিস্টের জয় ছিল ঐতিহাসিক। অনেকের কাছে এটি ছিল এক ধরনের পরীক্ষা। সাশ্রয়ী মূল্যের প্রতিশ্রুতির উপর দাঁড়ানো মামদানির নির্বাচনী ইশতেহার সত্যিই কি একটি বৈশ্বিক আর্থিক রাজধানী পরিচালনা করতে পারবে? মেরুকৃত রাজনৈতিক পরিবেশের মধ্যেই নির্বাচনী লড়াইয়ে সমর্থকদের কাছে পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছিলেন জোহরান মামদানি। ঐক্যের বার্তা ও জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি তার জনপ্রিয়তাকে করে তোলে আরও শক্তিশালী। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই দেশ এবং এই শহরে প্রকৃত সংখ্যাগরিষ্ঠ হল শ্রমিক শ্রেণী, কিন্তু তারা তাদের জীবন সংগ্রামকে আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দুতে দেখতে পায় না। শ্রমিক শ্রেণীর সংগ্রাম নিয়ে মামদানির বার্তায় 2025 সালে অনেক সমর্থককে ভোট কেন্দ্রে যেতে অনুপ্রাণিত করেছিল। সে সময় নিউ ইয়র্কের বাসিন্দারা রেকর্ড ভাড়া, মুদি পণ্যের চড়া দাম এবং ব্যয়বহুল চাইল্ড কেয়ারের চাপে ছিলেন। জনপ্রিয়তা থাকলেও জোহরান মামদানি সবার সমর্থন পাননি। নির্বাচনী লড়াইয়ে শুধু প্রতিদ্বন্দ্বী এবং দেশজুড়ে রিপাবলিকান পার্টির কড়া সমালোচনার মুখে পড়েননি, বরং নিজের দল ডেমোক্রেটিক পার্টির ভেতর থেকেও সমালোচনার সম্মুখীন হয়েছিলেন তিনি। মামদানিকে অতিমাত্রায় চরমপন্থী বলে অভিহিত করেছিলেন ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন লরা গিলেন। আর বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও মামদানিকে সমর্থন দিতে অস্বীকৃতি জানান চাক শুমার এবং হাকিম জেফ্রিসের মতো ডেমোক্রেটিক নেতারা। জোহরান মামদানির প্রথম 100 দিন কয়েকটি গুরুত্বপূর্ণ সাফল্যের মধ্য দিয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বড় উদ্যোগ হল সর্বজনীন শিশু যত্ন। এই লক্ষ্য বাস্তবায়নে একটি পরিকল্পনা গ্রহণ করেন তিনি। এর আওতায় নিম্ন আয়ের এলাকার ডে কেয়ার সেন্টারগুলোতে আরও 2000 আসন যোগ করা হবে। নিউ ইয়র্কের শিশুর জন্য বাসিন্দাদের ব্যয় কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেন মামদানি। শিশু যত্নের ডে কেয়ার সেন্টারে আসন বাড়ানোর এই প্রকল্পে সফলতার একক কৃতিত্ব জোহরান মামদানির নয়। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলও এই কৃতিত্বের সমান অংশীদার। কারণ ডে কেয়ার সেন্টারে আসন বৃদ্ধির প্রকল্পের সমান অংশীদার জোহরান মামদানি ও ক্যাথি হোকুল। ফলে এই প্রকল্প বাস্তবায়নে নতুন কোনো কর বাড়ানোর প্রয়োজন হয়নি। 2026 অর্থ বছরের বাজেটে রাজ্যের বিদ্যমান রাজস্ব থেকে এই প্রকল্পের জন্য একসঙ্গে $1.2 বিলিয়ন তহবিল নিশ্চিত করেছেন তারা। জুন মাস থেকে নিউ ইয়র্কের বাসিন্দারা 2 বছর বয়সী শিশুদের জন্য ডে কেয়ার আসনের আবেদন করতে পারবেন। আর আগস্টের মধ্যে দেওয়া হবে আসন বরাদ্দের ঘোষণা। জোহরান মামদানি বলেন, নিউ ইয়র্কবাসীদের এই ধরনের উদ্যোগই প্রয়োজন, কারণ আমরা এমন একটি শহরের কথা বলছি যেটি বিপুল সম্পদে পরিপূর্ণ, তবুও এখানে প্রতি 4 জনের একজন দারিদ্র্যের মধ্যে বাস করছে। এই শহরে আবাসন খরচের পর সবচেয়ে বেশি চাপ তৈরি করছে শিশু যত্নের ব্যয়, আর এই কারণে অনেকে শহর ছাড়তে বাধ্য হচ্ছেন। শহরের সড়কের গর্ত মেরামতের একটি উদ্যোগও জোহরান মামদানিকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। এপ্রিলের শুরুতে 1 লাখ গর্ত ভরাটের লক্ষ্য পূরণ করে নিউ ইয়র্ক, যা 6 এপ্রিল আনুষ্ঠানিকভাবে একটি মাইল ফলক হিসেবে উদযাপিত হয়। মামদানি বলেন, এটি এমন একটি নগর সরকারের প্রতিফলন যারা নিউ ইয়র্কবাসীর জীবনের ছোট ছোট সমস্যারও যত্ন নিতে পারে। একই সঙ্গে এটি প্রমাণ করে যে তাদের বড় বড় সমস্যার সমাধান করতেও আমাদের ওপর আস্থা রাখা যায়। তবে ভয়াবহ তুষারঝড়ের সময় শহরের প্রতিক্রিয়া এবং চলমান রাজ্য বাজেট আলোচনায় ধীর অগ্রগতির কারণে সমালোচনার মুখে পড়েছেন জোহরান মামদানি। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আঘাত হানা তুষারঝড় নিয়ে তিনি বলেন, প্রতিটি সংকটই একটি সুযোগ। এর মাধ্যমে শহরের সক্ষমতা ও ঘাটতি দুটোই বোঝা যায়। প্রথম তুষারঝড়েই স্পষ্ট হয়ে গিয়েছিল যে বাস স্টপ, ফুটপাথ ও জেব্রা ক্রসিং সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নিয়ে শহরের কোনো পূর্ব পরিকল্পিত ও কার্যকর ব্যবস্থা ছিল না। শহর কর্তৃপক্ষ নিউ ইয়র্কে জীবনযাত্রার ব্যয় পরিমাপের জন্য একটি নতুন পদ্ধতি চালু করেছে। এতে খাদ্য, পরিবহন, কর ও আবাসনের মতো মৌলিক খরচগুলো ধরা হয়েছে। এতে দেখা গেছে শহরের 62% বাসিন্দার এই খরচ মেটানোর মতো পর্যাপ্ত আয় নেই। গড়ে প্রতিটি পরিবারের প্রায় $40,000 ঘাটতি রয়েছে। এছাড়া এই চাপ সবচেয়ে বেশি পড়ছে অশ্বেতাঙ্গ জনগোষ্ঠীর ওপর। তারা জীবনযাত্রার ব্যয় সামাল দিতে পারছেন না। এ বিষয়ে আল জাজিরাকে মামদানি বলেন, এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহর। তাই নিউ ইয়র্কে আরও সাশ্রয়ী করতে আমাদের হাতে থাকা প্রতিটি উপায় ব্যবহার করতে হবে।